সঙ্গে সঙ্গে হাতের কোদালটা ফেলে মোড়ল তাড়াতাড়ি করে নাতনির হাত ধরে বাড়ির দিকে রওনা দিল। তারা খুব দ্রুত বাড়ি পৌঁছে গেল। ঠিক তার কাছাকাছি একটা জায়গায় একটা লোক ওই গ্রামেরই একটা গাছ কাটছিল। সে এত কথা কিছু শুনতে পায়নি। বাঘটা তাকেই আক্রমণ করে মেরে তুলে নিয়ে চলে গেল। জিম করবেট একটা মোষকে নিয়ে ওই থাক গ্রামের দিকে গেলেন। এই থাক গ্রাম কখনোই এরকম জনশূন্য হয়ে পড়েনি। এই থাক গ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম, প্রচুর জমি জায়গা, অনেক অধিবাসীর বাস, কিন্তু একটা বাঘের তাণ্ডবে গোটা গ্রাম আজ শুনশান। একটা প্রাণী নেই। যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় গ্রাম থেকে পালিয়েছে, যার জন্য গ্রামের প্রতিটা বাড়ির প্রায় দরজা হাট করে খোলা, জিনিসপত্র পড়ে আছে, কিন্তু চুরির কোনো ভয় নেই, কারণ সেগুলো পাহারা দেবার জন্য সেখানে যে বসে রয়েছে ভয়ানক মানুষ খেকোবাজি। কোনো চোরের ক্ষমতা নেই বা সাহস নেই ওই গভীর জঙ্গল ভেদ করে এসে ওই গ্রাম থেকে কিছু বার করে নিয়ে যায়, কারণ সে তো তাহলে নিজেই আর গ্রাম থেকে বেরোবে না, তাই না? যাই হোক, এই গ্রামের 100-রও বেশি অধিবাসী কেউ গ্রামে নেই, শুধু গৃহপালিত পশুগুলোকে নিয়ে চলে গেছে। তো জিম করবেট যখন ওখান দিয়ে যাচ্ছিলেন, খুব সাবধানে সাবধানে যাচ্ছিলেন, কারণ গ্রামের প্রতিটা রাস্তায়, প্রতিটা বাড়ির দরজায়, প্রতিটা উঠোনে ওই বাঘিনীর পায়ের ছাপ। অর্থাৎ প্রতিদিন সেই বাঘিনী আসে এবং প্রতিটা ঘর ভেতরে ঢুকে ঢুকে পর্যবেক্ষণ করে যায় কোথাও কোনো মানুষ বা কোনো প্রাণী আছে কিনা। এবার তিনি অতি সন্তর্পণে ওই গ্রামের শেষের দিকে, যেখানে সব গোয়াল ঘর আছে, সেখানে এসে পৌঁছলেন। জিম করবেট মোড়লের বলে দেওয়া অনুযায়ী সেই গ্রামটায় গিয়ে ওই গাছটাকে খুঁজে বার করলেন, যে গাছটার গোড়ার থেকে ওই মানুষটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। সেখানে তিনি দেখলেন ধস্তাধস্তির চিহ্ন, আর কয়েক ফোঁটা রক্তও পড়ে আছে। এবার সেই মানুষটাকে টেনে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে তিনি একটা ঝোপের সামনে গিয়ে দাঁড়ালেন। সেই ঝোপের মধ্যে দিয়ে মানুষটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। একটা কথা আছে না, রাখে হরি মারেকে, তোমাদের এই ব্যাপারে এখানেই দুর্দান্ত উদাহরণ দেখো। জিম করবেট কি করলেন, ওই যে গাছটায় লোকটাকে মেরেছিল, যে গাছটার থেকে, ওই গাছের একটুখানি মাটি খুঁড়ে শেকড় বার করে সেখানে ওই মোষটাকে বেঁধে দিলেন। একাই তিনি গেছিলেন, সঙ্গে কেউ ছিল না। ওই মোষটাকে বেঁধে দিয়ে তারপরে ওই কাছাকাছি একটা গোয়াল ঘর থেকে বেশ কিছু খড় এনে মোষের সামনে রেখে দিলেন, যাতে সে খেতে পারে। এবার কাছে একটা গাছ দেখলেন, দিয়ে তিনি ভাবলেন যে এখন তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে সন্ধ্যের আগে আবার ফিরে আসবেন, এসে ওই গাছটায় মাচা বেঁধে তিনি বসবেন। কিন্তু গ্রামের ভেতরে যেতে গিয়ে তার মনটা যেন কেমন লাগলো, যে আবার ওই খোলা দরজাগুলোর পাশ দিয়ে যেতে যাবেন, যদি কোনো বিপদ আসে। সেই জন্য তিনি ওই রাস্তাটা এড়ালেন। গ্রামটা একদম পেছন দিয়ে, সমস্ত বাড়িগুলোর পেছন দিয়ে তিনি রাস্তাটা ধরলেন। তিনি যখন যাচ্ছেন, গ্রামটা পেরিয়ে একটা বড় আম গাছ আছে, আর তলায় একটা ছোট ঝর্ণার মতন আছে, ওইখানে জল যায়, ওইখানে ঝর্ণার জল জমে এবং সেই জল আবার চাষের ক্ষেতে চলে যায়। তিনি যখন ওপর দিকে গিয়েছিলেন, অর্থাৎ যাবার সময় ওই ঝর্ণার থেকে জল খেয়েছিলেন, আর ঝর্ণার ভিজে মাটিতে তাঁর পায়ের ছাপ পড়েছিল। কিন্তু এখন তিনি আবার হঠাৎ তার মনে হলো যে জল খাই। যেতে গিয়ে দেখেন যে তাঁর পায়ের ছাপের ওপর বাঘিনীর পায়ের ছাপ। অর্থাৎ তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘিনীও ওখানে জল খেয়েছে। জল খেয়ে তার পিছু পিছু না গিয়ে, বাঘের কেমন বুদ্ধি সেটা তোমরা দেখো, ও ঘুরে গ্রামের ভেতর গিয়ে কোনো একটা ঘরের মধ্যে দরজার আড়ালে বসে তার ওই গাছটায় মোষ বাঁধা লক্ষ্য করেছে। এবার সে জানে যে জিম করবেট ওই রাস্তাতেই ফিরবেন, আর কোনো একটা বাড়ির খোলা দরজার পেছন থেকে তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। আর এই ভয়টাই জিম করবেট পেয়েছিলেন, তাই তিনি পেছন দিয়ে ফিরেছেন। বাঘ সেটা বুঝতে পারেনি। তাহলে বাঘ কিরকম চালাক হয়, কিরকম দ্রুত হয়, সেটা তোমরা বুঝতে পারলে। আর জিম করবেট কি ভয়ঙ্করভাবে তিনি বেঁচে গেলেন সেটাও বোঝা গেল। সেই রাত্রে জিম করবেট আর থাক গ্রামে ফিরে গেলেন না। তিনি তার নামতে চারপাশে আগুন জ্বেলে সারা রাত কাটিয়ে দিলেন। পরের দিন সকালে প্রাতরাশ সেরে আরেকটি মোষ নিয়ে তিনি আবার থাকের দিকে যেতে লাগলেন। যাবার সময় তিনি দেখলেন ওই বাঘ তাঁর পিছু পিছু, আগের দিন সন্ধ্যাবেলা তাঁর পিছু পিছু তাকে অনুসরণ করে চুকা পর্যন্ত এসেছে। অর্থাৎ
মোষটাকে সে কিন্তু সে রাতে মারেনি, এটা তিনি পরিষ্কার বুঝলেন। যাই হোক, তিনি ওই মোষটাকে নিয়ে গিয়ে একটা আম গাছের নিচে বেঁধে দিলেন, সেখানে প্রচুর ঘাস আছে, মোষটা খেতে পারবে। এবার তিনি প্রথম মোষটার কাছে গিয়ে দেখলেন যে মোষটা সারা রাত প্রচুর খড় খেয়ে এখন ঘুমোচ্ছে। এবার তিনি ওই গ্রামটার ভেতরটা একটু ঘুরে দেখার কথা ভাবলেন। তিনি এরপর থাবার ছাপ পরীক্ষা করে দেখলেন যে তিনি চলে আসার সঙ্গে সঙ্গেই ওই বাঘটা কোনো এক খোলা দরজার পেছন থেকে বেরিয়ে এসে ওই মোষটার কাছে পর্যন্ত এসেছিল, তারপরে ফিরে গিয়ে তাকে অনুসরণ করেছিল। যাই হোক, তিনি দ্বিতীয় মোষটাকে একটা বাদাম গাছের তলায় এবার নিয়ে এসে বাঁধলেন, আর প্রথম মোষটাকে একবার ছেড়ে দিয়ে জল ঘাস খাইয়ে আবার সেই জায়গায় দাঁড়িয়ে রাখলেন, দিয়ে আবার চুকা গ্রামে চলে এলেন। এরপরের দিন সকালে তিনি আরেকটি মোষ নিয়ে গিয়ে লাগিয়া উপত্যকায় একটা নদীর ধারে গাছে বেঁধে দিলেন। কিন্তু পরে গিয়ে দেখলেন বাঘিনী 3টে মোষের একটাকেও স্পর্শ করেনি। তিনি ভেবেছিলেন যে একটা না একটা মোষকে বাঘিনী মারবে, আর তার কাছাকাছি কোনো গাছে মাচা বেঁধে অপেক্ষা করবেন। এরপর সকালবেলা থাক গ্রামের মোড়ল আর সঙ্গে বেশ অনেক লোক এসে তার কাছে বলল যে, সাহেব, আমাদের তো রসদ ফুরিয়ে গেছে, আমরা একটু গ্রামে বাড়িতে যেতে চাই, আপনি আমাদের সঙ্গে চলুন, আপনাকে যেতে হবে। তো দুপুরবেলা সেই সমস্ত গ্রামবাসীদের সঙ্গে মোড়লকে সঙ্গে নিয়ে আর নিজের কয়েকজন লোককে নিয়ে জিম করবেট থাক গ্রামের উদ্দেশ্যে গেলেন। এরপর ওই লোকগুলো যত তাড়াতাড়ি পারল তাদের যা যা দরকার প্রয়োজনীয় জিনিস নিয়ে জিম করবেটের সঙ্গে আবার চুকায় ফিরে এলো। জিম করবেট তাদের চুকায় পৌঁছে দিয়ে এরপর আবার থাক গ্রামে ফিরে গেলেন। তার লোকেরা ওই একটা বাদাম গাছে মাচা বাঁধছে, আর তিনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলেন। জিম করবেট একটা সঙ্গে করে গলায় ঘন্টা বাঁধা ছাগল এনেছিলেন, কারণ তিনি চাইছিলেন যে বাঘিনী যদি চুপি ছাড়াও আসে, ওই গলায় ঘন্টা বাঁধা ছাগলটা তাকে সতর্ক করবে। এরপর তিনি ওই গাছের মাচায় উঠে বসলেন, দিয়ে যাতে ঠান্ডা না লাগে কোটটা পড়তে যাচ্ছেন, এমন সময় মাচার একদিকে দড়ি খুলে গেল, যার ফলে সারা রাত তিনি খুব কষ্ট করে বসে রইলেন। তার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ছুটছুটে ভিজে গেলেন। 16 ঘন্টা এরকম কষ্ট করে তিনি মাচায় বসে থাকলেন, শীতে কাঁপতে কাঁপতে, তবে কোনো আওয়াজ শোনেননি বা কোনো কিছু দেখেননি। এরপর সকালবেলা তার লোকেরা যখন এলো, তাদের সঙ্গে তিনি তার ক্যাম্পে ফিরে গেলেন। তিনি পরের দিন সকালে আবার থাক গ্রামে গেলেন। এবার গিয়ে দেখলেন যে আগের দিন যে গাছটায় উঠেছিলেন ওই গাছটার 200 হাতের মধ্যেই বাঘটার থাবার চিহ্ন, অর্থাৎ বাঘটা গাছের খুব কাছে এসেছিল। তিনি আস্তে আস্তে প্রথম যে মোষটা বাঁধা আছে সেটাকে দেখতে গেলেন, দেখলেন মোষটা ঘুমিয়ে আছে এবং বাঘিনী ওর কয়েক ফুটের মধ্যেই এসেছিল, কিন্তু মোষটাকে খায়নি। এবার তিনি গাছের নিচে বাঁধা দ্বিতীয় মোষটার দিকে এগোতে গেলেন। হঠাৎ হিমালয়ান ম্যাগপাই পাখি 2-3টে উড়ে গেল, তার মানে এর থেকে বোঝা যায় যে মোষটা মৃত। তিনি তাড়াতাড়ি করে গিয়ে দেখলেন মোষটাকে মেরে বাঘটা কিছুটা খেয়ে চলে গেছে এবং মোষটাকে নিয়ে যায়নি, এবং বুঝলেন বাঘটা কাছাকাছি, এবং বুঝলেন যে বাঘটা খুব একটা কাছাকাছিও নেই। জিম করবেট তার সঙ্গে লোকজনকে ওই বাদাম গাছটা আবার উঠিয়ে দিলেন, আবার ভালো করে মাচা বাঁধার জন্য। তারা বাদাম গাছটায় উঠে দড়ি দিয়ে মাচা বাঁধলো, কয়েকটা দড়ি বাঁধলো বসার জন্য, আর পা রাখার জন্য নিচে আর কয়েকটা দড়ি টান টান করে বেঁধে দিল। তারা ওই রাতটা থাক গ্রামের কোনো বাড়িতে কাটাতে চেয়েছিল, চুকায় না ফেরত এসে। জিম করবেট বুঝলেন চুকায় ফেরত আসতে গেলে অর্থাৎ বিপজ্জনক, অনেক বিপদ হতে পারে, তবুও তা ওই ফাঁকের গ্রামের কোনো বাড়িতে থাকার থেকে অনেক কম, তাই তিনি তাদের চুকায় ফেরত পাঠিয়ে দিলেন। এরপর তিনি চা বিস্কুট খেয়ে মাচায় উঠে পড়লেন। জিম করবেট ওই গাছে উঠে বসে আছেন বাঘের অপেক্ষায়। তার আশা বাঘ আসবে, বাঘ এলে তিনি যে উচ্চতায় এবং যে দূরত্বে বসে আছেন অনায়াসে বাঘকে গুলি করতে পারবেন, লক্ষ্যভ্রষ্ট হবে না। ঠিক এমন সময় ওই পাখিগুলো আবার এক এক করে আসলো এবং ওই মরিটাকে খেতে লাগলো। তিনি নিশ্চিন্ত, যতক্ষণ পাখিগুলো আছে ততক্ষণ তিনি একটু ঘুমিয়ে নিতে পারেন, কারণ বাঘ আসলেই পাখিগুলো তাকে চিৎকার করে সতর্ক করবে। যাই হোক, পাখিগুলো এরপর উড়ে চলে গেল সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে, আর সন্ধ্যের একটু পরে চাঁদ উঠলো, চারিদিক জ্যোৎস্নার আলোয় ভেসে যেতে লাগলো। ওই জ্যোৎস্নার আলোয় তিনি পরিষ্কার দেখলেন একটা সম্বর আর তার 2টো বাচ্চা নিয়ে খোলা মাঠে বেরিয়ে এলো। চারিদিকে কোনো আওয়াজ নেই, পাহাড়ের ওপরে
কয়েকটা কাকার ডাকাডাকি করছিল। এমন সময় হঠাৎ তিনি থাক গ্রামের ভিতর থেকে একটা ভয়ার্ত বিকট অদ্ভুত চিৎকার শুনতে পেলেন। চিৎকারটা ঠিক এইরকম, আর আর আর। এই চিৎকার যেন এক ভয়ালো ভৌতিক চিৎকার। তার মাথায় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো খেলে গেল যে হয়তো গ্রামের ভেতরে তার কোনো লোককে, মানুষকে কোটা মারছে। এ যেন কোনো বিপদগ্রস্ত মানুষের ভয়ার্ত চিৎকার। অথচ কোনো কিছুর সঙ্গে এই চিৎকারকে তিনি মেলাতে পারছেন না। এমন চিৎকার তিনি জীবনে শোনেননি। তিনি তাড়াতাড়ি গাছ থেকে নামতে গেলেন, কিন্তু তার সেই মুহূর্তে মনে পড়ে গেল যে তিনি তো তাদের লোকেদের সবাইকে চুকা গ্রামে পাঠিয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটা লোক ওই গাছের তলা দিয়ে যাওয়ার সময় তিনি গুনে দেখেছেন যে হ্যাঁ, সবাই একজোট হয়ে ঠিকঠাকই আছে, এবং তারা চলে যাওয়া পর্যন্ত দেখেছেন। অথচ থাক গ্রাম জনমানবহীন বহুদিন থেকে। তাহলে এই চিৎকার কিসের? আর এই চিৎকার তার কল্পনা নয়, কারণ এই চিৎকারের সঙ্গে সঙ্গে এই কাকারটার ডাক থেমে গেল, আর সম্বরটা তার বাচ্চাদের নিয়ে দৌড়ে খোলা ময়দান ছেড়ে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। তিনি কখনোই ভাবতেও পারেননি এই চিৎকার, এই আদিভৌতিক চিৎকার কিসের হতে পারে খোলা এক জনমানবহীন গ্রামে। এর রহস্য তিনি জীবনে কখনোই উদ্ঘাটন করতে পারেননি। তার আর কিছুই করার নেই ভেবে তিনি আবার ওই দড়ির আসনের উপর বসে পড়লেন। এরপরে আর কিছুই ঘটল না। কিছুক্ষণ বাদে একটা কাকার হরিণ ঘাস খাচ্ছিল উপত্যকার নিচে। সে হঠাৎ চিৎকার করে পালিয়ে গেল, আর বাঘিনীটার ডাক 2-3 বার তিনি শুনতে পেলেন। তিনি তখন বুঝলেন যে বাঘিনীটা থাক গ্রাম ছেড়ে চলতে শুরু করেছে। তিনি আশা করলেন যে আগের 2-3 দিনের মতো বাঘিনীটা আজও ওই গাছতলা দিয়েই যাবে, এবং ট্রিগারে হাত রেখে তিনি বসে থাকলেন। শেষ পর্যন্ত জ্যোৎস্নার আলো ম্লান হয়ে পরের দিনে সূর্য উঠে গেল। তার সঙ্গে লোকজন এসে হাজির হলো, কিন্তু বাঘের দেখা তিনি পেলেন না। এরপর চুকা গ্রামে বসে জিম করবেট পরের দিন সকালে যখন প্রাতরাশ করছিলেন, সেই সময় গ্রামের মোড়ল লোক পাঠিয়ে খবর দিল যে সেন গ্রামে, যে জায়গায় গ্রামের মোড়লের মা মারা পড়েছিল, সেইখানে তারই কাছে তার স্ত্রী রক্তের দাগ পেয়েছে। জিম করবেট যেন প্রাতরাশ ছেড়ে সেখানে তাড়াতাড়ি চলে যান। বিকেলবেলা গ্রামের মোড়ল নদীর ধারে তার জন্য অপেক্ষা করবে। তাড়াতাড়ি করে প্রাতরাশ ছেড়ে নিয়ে জিম করবেট সেন গ্রামের দিকে রওনা হলেন। লাধিয়া নদীটা তিনি পেরোলেন। নদীটা যখন তিনি পেরিয়ে ওপারে যাবেন, তার বেশ কিছু লোক তার দিকে ছুটে আসছিল। এসে তারা বলল যে তারা চুকা গ্রাম আর থাক গ্রামের মাঝখানের পাহাড়টার থেকে বাঘের ডাক শুনেছে, যে জলের আওয়াজে জিম করবেট সেটা শুনতে পায়নি। জিম করবেট বললেন ঠিক আছে, আমি যাচ্ছি, আমি আগে সেন গ্রামে যাই, তারপর ওখান থেকে দেখে টেকে আমি চুকার দিকে যাচ্ছি, চলো। এবার সেন গ্রামে তারা পৌঁছলেন। তখন মোড়লের স্ত্রী তাকে দেখালো যে রক্তের দাগটা কোথায়। সেই রক্তের দাগটা অনুসরণ করে একটা বড় পাথরের ঢিপির ওপর দেখলেন একটা কাকার হরিণের দেহাবশেষ পড়ে আছে খাওয়া, এবং একটা বড় চিতার পায়ের ছাপ। তিনি বুঝলেন এটা চিতা বাঘের কাজ। এবার সঙ্গের লোকজনরা তার সঙ্গেই ছিল পাহাড়টার ওখানে। তিনি যখন এগুলো দেখছেন, সেই সময় কাছের জঙ্গলের ভেতর থেকে একটা খাদের মধ্যে থেকে বাঘের ডাক শোনা যাচ্ছে। একবার নয়, কিছুক্ষণ অন্তর বারবার, 2বার, 3বার, 4বার। তিনি পরিষ্কার বুঝলেন এটা এই বাঘিনীটার ডাক। তার সঙ্গে আসা তার অনুচরদের তিনি বললেন তোমরা চুপচাপ শান্ত থাকো, কেউ কোনো চেঁচামেচি করবে না, হই হল্লা করবে না, ছুটোছুটি করবে না। তিনি গ্রামের মোড়লকে বললেন, সেন গ্রামের মোড়লকে বললেন যে চিতাটাকে অন্য যে কোনো সময় মারা যাবে, এখন আমি চুকার দিকে ফিরে যাব। এই বলে তিনি সঙ্গের লোকজনকে নিয়ে চলে এলেন। তিনি ওই নদীর ধারে পৌঁছে দেখলেন যে 4 জন লোক দাঁড়িয়ে আছে, তারা চুকায় যাবে, তাদেরকে তিনি সঙ্গে নিলেন। তিনি যখন ক্যাম্পে ফিরে এলেন, দেখলেন ক্যাম্পের চারপাশে বেশ কিছু লোকের ভিড়। তিনি দেখলেন ওই দলের মধ্যে ঠিকাদার রয়েছে, কুলিদের সর্দার রয়েছে, ওভারসিয়ার রয়েছে, এরকম অনেকে রয়েছে। তারা বলল যে তারা শুনেছে যে জিম করবেট 30শে নভেম্বর পর্যন্ত ওখানে থাকবেন, আর সেদিন হচ্ছে 28শে নভেম্বর, তারপরে তিনি চলে আসবেন। যে তখন তারা বলল যে এমনিতে তারা ভয় খেতে ঘুমোতে কাজ করতে পারছে না, তিনি চলে এলে তারাও সঙ্গে সঙ্গে চলে আসলে তাদের পক্ষে ওখানে থাকা আর হয়ে উঠবে না। তাদের আশ্বস্ত করলেন তিনি যে আরও তো 2 দিন আছে, এর মধ্যে অনেক কিছুই হতে পারে। যাই হোক, তিনি 1 ডিসেম্বর ওখান থেকে বেরিয়ে চলে আসবেন। এর মধ্যে বাঘের ডাক থেমে গেছিল।
তিনি চাইছিলেন যে বাঘের ডাক অনুসরণ করে বাঘটা ঠিক কোথায় আছে সেই জায়গায় পৌঁছতে। এবার সন্ধে হয়, বিকেলে শেষের দিক জিম করবেট তার সঙ্গের লোকেদের নিয়ে চুকার দিকে এগিয়ে যাচ্ছে। তার এই ফাঁকের মানুষকে কি শিকারের শেষের দিন অর্থাৎ 30শে নভেম্বর তিনি যখন কোনোভাবেই বাঘটাকে নাগাল পাচ্ছেন না, তখন গ্রামের লোকজন বলল ছাগল দিয়ে দেখতে, কারণ যত পাহাড়ি বাঘই থাক না কেন সবাই ছাগল খায়, আর মোষ দিয়ে তো হচ্ছে না, তাই একটু ভাগ্য পরিবর্তন হয় কিনা দেখার জন্য ছাগল দিয়ে দেখতে, টোপ দিয়ে দেখতে। তাই তিনি সঙ্গের লোকজনকে পাঠিয়ে দিলেন দুটো ছাগলকে টোপ দিয়ে ফাঁক গ্রামে, কারণ তিনি জানেন যে বাঘটা যেখানেই ঘুরে বেড়াক না কেন ওই ফাঁক গ্রামকে কেন্দ্র করেই তার যত ঘোরাফেরা। তারা চলে গেল দুটো ছাগলের টোপ নিয়ে ওই গ্রামে কোনো গাছের সঙ্গে বাঁধতে। এবার জিম করবেট তার সঙ্গে 4টি লোককে নিয়ে আর 2টি ছাগলকে নিয়ে ফাঁকের দিকে রওনা করলেন। কিন্তু 1 মাইল মতন দূরে তিনি বাঘটার আওয়াজ পাচ্ছিলেন। তিনি তখন ঠিক করলেন যে কোনোভাবেই তো বাঘটার নাগাল পাওয়া যাচ্ছে না, আর এই রাতই তার শেষ রাত। একটা শেষ রাস্তা তিনি কি পরীক্ষা করে দেখবেন? এটা হতে পারে এক ভয়ঙ্কর বিপদের রাস্তা, এতে তাঁর নিজের সমেত বাকি 4 জনের প্রাণ যাবার সমূহ সম্ভাবনা। তবুও তার মতন সাহসী লোক এই রাস্তা ছাড়তে চাইল না। তিনি এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে একদিকে ঘন জঙ্গল আর একদিকে পাহাড়ের খাদ। বাঘটা হঠাৎ আক্রমণ করলে পালানোর কোনো রাস্তা নেই, আর বাঘটা মোটামুটি 1 মাইল দূরে ডাকছে, আর তাদের যেতে হবে আরও অন্তত 1 ঘন্টার রাস্তা, আর দুপাশে ঘন জঙ্গল আর বড় বড় পাথরের টিলায় ভর্তি। বাঘটা ইচ্ছা করলেই ওই রাস্তা 8 ঘন্টার মধ্যেই পেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করতে পারে, আর তাহলে পরে তাদের মধ্যে হয়তো অনেকেরই আর কোনোদিনই ক্যাম্পে নাও ফেরা হতে পারে। তিনি তখন পড়ন্ত আলোয় সঙ্গের 4টি লোককে বললেন, একটা আলসে মতন আছে, একটা বড় পাথরের মতন আছে, তার ঠিক নিচের দিকে ছাগল দুটোকে নিয়ে চুপচাপ আড়ালে বসে থাকতে। যে তিনি একটা বড় পাথরের ওপর কনুইটা রেখে রাইফেলটা রেখে বসলেন, বসে হাত দুটোকে জড়ো করে বাঘের ডাক ডাকলেন। তিনি বাঘের ডাক খুব ভালো রাখতে পারতেন এবং বহু ক্ষেত্রে তিনি বাঘের ডাক অবিকল নকল করে অন্য বাঘকে তাঁর কাছে টেনে আনতে সমর্থ হয়েছিলেন। তিনি পরীক্ষা করার জন্য একবার বাঘের ডাক ডাকলেন, দেখলেন বাঘিনীটা ওদিক থেকে সাড়া দিল। তিনি বুঝলেন তার ওষুধে কাজ হচ্ছে। কিছুক্ষণ বিরাম দিয়ে তিনি আবার ডাকলেন, দেখলেন আরো কিছুটা কাছে বাঘিনীটা ডাকছে। কিছুক্ষণ বাদে আবার ডাকলেন, একদম কাছাকাছি বাঘিনীটা এসে গেছে। তিনি খুব অবাক হয়ে গেলেন, এতটা রাস্তা এত দ্রুত বাঘিনীটা এলো কি করে। এদিকে তখন সন্ধে হয়। বাঘিনীটা শেষ যেখান থেকে ডেকেছিল তিনি সেদিকে দৃষ্টি দিয়ে বসে আছেন। তিনি ভাবছেন ওই দিক থেকে যদি বাঘিনীটা বেরোয় একদম কাছাকাছি তাঁরই কয়েক ফুটের মধ্যে, তাহলে তিনি কিছুই করতে পারবেন না, কারণ এমন একটা জায়গা থেকে বাঘিনীটা হঠাৎ তাকে দেখবে এবং কে ডাকছে বুঝতে পেরে আক্রমণ করবে, যে তিনি রাইফেলটা ঘুরিয়ে ঠিকমতো গুলিও করতে পারবেন না। অর্থাৎ যা হবার তাই হবে, তিনি সমেত তার কয়েকজন লোক বাঘের পেটে যাবেন। কিন্তু তাকে অবাক করে দিয়ে বাঘিনীটা তার সোজাসুজি ডান দিকের কোণ দিয়ে তার মাথাটা অল্প বের করেই সামনে একটা মানুষ দেখে চমকে উঠেছিল। সে আশা করেছিল এখানে অন্য একটা বাঘ আছে, আর এইটুকুই মাত্র অপেক্ষা। নিজের সুবিধা মতো জায়গায় বাঘিনীটাকে দেখা মাত্র জিম করবেটের রাইফেল গর্জে উঠল। তিনি গুলি চালালেন, বাঘিনীর চোখের ঠিক ওপরে লাগলো, আর তার অনিচ্ছাকৃত আর একটা গুলি বেরিয়ে গিয়ে লাগলো বাঘিনীটার গলায়। বাঘিনীটা তার সামনের পাথরে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর এই রাইফেলের গুলি চালার প্রচণ্ড অভিঘাতে তিনি ওই পাথরের ওপর থেকে ব্যালেন্স হারিয়ে শূন্যে ছিটকে উঠলেন, এবং যখন তিনি আকাশে শূন্যে উঠেছেন সেই সময় রাইফেল থেকে আরেকটা গুলি ছুটে যাওয়াতে রাইফেলের বাঁটটা গিয়ে তার চোয়ালে সজোরে আঘাত করলো, এবং নিচের লোকগুলো সঙ্গে সঙ্গে পড়ন্ত অবস্থায় তাকে ও তার রাইফেলকে ধরে ফেলল। তারা প্রচণ্ড ভয়, তারা জানে না যে বাঘিনীটা মরেছে নাকি মরেনি। তারা উভয়ের ডাক শুনেছে, তারা হয়তো ভাবছে জিম করবেটের পরেই বাঘিনীটা তাদের ওপর লাফ মারবে। কিন্তু জিম করবেট উঠে দাঁড়িয়ে তাদেরকে বললেন,
যে কোনো ভয় নেই, সেই বাঘিনী মারা গেছে। তারা প্রথমটা কিছুতেই বুঝতে পারছিল না। তারা বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে তাকে যখন জিজ্ঞেস করলো, তিনি বললেন, যাও দেখে এসো। তারা অল্প একটু এগিয়েছে। জিম করবেট এমন সময় একজনের হাতে রাইফেল দিয়ে আরও 5টা গুলি ভরে নিয়ে শূন্যে গুলি ছুড়লেন। এদিকে তার ক্যাম্পে এবং আশপাশের গ্রামের লোকজন দুটো গুলির আওয়াজ পেয়েছিল, কিন্তু এতে কিছু তারা বুঝতে পারছিল না। কিন্তু তার কিছুক্ষণ পরেই 5 সেকেন্ডের ব্যবধানে পরপর 5টি গুলির আওয়াজে তারা পরিষ্কার বুঝে গেল যে তাদের যমদূত, তাদের মৃত্যুদূত, তাদের আতঙ্কে কোণঠাসা করে রাখা সেই ভয়ঙ্কর বাঘিনী মৃত। তারা সব দলে দলে ছুটে আসতে লাগলো। সাহেবকে কোলে করে বলতে গেলে তারা ক্যাম্পে নিয়ে গেল। শেষ হলো থাকের মানুষ খাকি বাঘিনী এক ভয়ঙ্কর, নিদারুণ, হাড় কাঁপানো, বুক হিম করে দেওয়া অধ্যায়। আমার গল্পটা কেমন লাগলো এটা তোমরা কমেন্টে আমাকে জানিও, এই আশা রাখি যে আজকের গল্প এখানেই শেষ করলাম।